1986 সালের 28শে এপ্রিল সুইডেনের ফর্সমার্ক পরমাণু কেন্দ্রের কর্মীরা তাদের কর্মস্থলে অস্বাভাবিক তাপমাত্রা বাড়তে দেখে খানিকটা উদ্বিগ্ন হয়। তোড়জোড় করে অনুসন্ধানী কর্মীরা খতিয়ে দেখতে লাগলেন তাদের পাওয়ার প্ল্যান্টে কোনো দুর্ঘটনার উৎপত্তি ঘটেছে কিনা। কিন্তু অনেক ঘাটাঘাটি করেও ফর্সমার্ক পাওয়ার প্ল্যান্টের কর্মকর্তারা তাদের পাওয়ার প্ল্যান্টে কোনো দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতির দৃশ্যমান কোনো আলামত পেলেন না। তখন ফর্সমার্ক পাওয়ার প্ল্যান্টের কর্মকর্তাগণ আকাশে তেজস্ক্রিয় মেঘ এবং বাতাসের নমুনা পরীক্ষা করে নিশ্চিত হয়েছিল এই দুর্ঘটনা অন্য কোনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ঘটেছে। ফর্সমার্ক পাওয়ার প্ল্যান্ট প্রতিবেশী দেশসমূহের কাছে তাদের আকাশের তেজস্ক্রিয়তার তথ্য জানতে চেয়েছিল। সব দেশ সহায়তা করলেও সোভিয়েত ইউনিয়ন কিছুটা নীরব ভূমিকায় ছিল। সুইডেনের বিজ্ঞানীরা বাতাসের বেগ ও তেজস্ক্রিয়তার গতিপ্রবাহ পর্যবেক্ষণ করে নিশ্চিত হয় এই দুর্ঘটনা সোভিয়েতের কোনো পরমাণু কেন্দ্রে সংঘটিত হয়েছে। তৎক্ষণাৎ সুইডেন আন্তর্জাতিক মহলকে সোভিয়েত ইউনিয়নের উপর কূটনৈতিক চাপ প্রয়োগ করতে বাধ্য করান। অবশেষে কূটনৈতিক চাপে পড়ে সোভিয়েত ইউনিয়ন মানব ইতিহাসের সবচেয়ে বড় পারমাণবিক বিপর্যয় চেরনোবিল নিউক্লিয়ার ট্র্যাজেডির তথ্য প্রকাশ করেন। 1930-এর দশক থেকে পরমাণু শক্তিধর হওয়ার আকাঙ্ক্ষা জাগে সোভিয়েত ইউনিয়ন পরমাণু শক্তিধর হওয়ার আকাঙ্ক্ষা আরও তীব্রতর হয় 1942 সালে ম্যানহাটন প্রজেক্ট সফল হওয়ার পর, জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বোমার ধ্বংসযজ্ঞের পর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরমাণু অস্ত্রের অধিকারী হতে সোভিয়েতদের বেশি দিন অপেক্ষা করতে হয়নি। বহু পরীক্ষা নিরীক্ষার পর 1949 সালে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায়। তখন যদিও সোভিয়েত ইউনিয়ন পরমাণু অস্ত্রের মালিক, তবে তারা পরমাণু যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে ভালোই শিক্ষা অর্জন করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে। পরমাণুকে শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ না রেখে পরমাণু দিয়ে শক্তি উৎপাদনের উৎস হিসেবে ব্যবহারের প্রচেষ্টা শুরু হয়। 1954 সালে সোভিয়েত ইউনিয়ন তাদের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেন। বিশ্বের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হিসাবে স্বীকৃত পায় সোভিয়েতের অবনিনস্ক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। সোভিয়েতের এই বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ সরবরাহ এক নতুন মাত্রা সংযোজন করেন। তবে একটা সীমাবদ্ধতা ছিল, অবনিনস্ক পাওয়ার প্ল্যান্ট মাত্র 5 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারত, যা চাহিদার তুলনায় নিতান্তই কম। 1970-এর দশকে কলকারখানা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। কলকারখানার চাকা সচল রাখতে বিদ্যুতের প্রয়োজনও বাড়তে থাকে। যেহেতু সোভিয়েতদের কাছে প্রয়োজনীয় নিউক্লিয়ার পাওয়ার ছিল, উপরন্তু তারা নিউক্লিয়ারকে কাজে লাগিয়ে বিদ্যুতে রূপান্তর করতে সক্ষম ছিল। তার ওই ধারাবাহিকতায় 1970 সালে ইউক্রেনের রাজধানী কিয়েভ হতে 110 কিলোমিটার দূরে প্রিপিয়াস শহরের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয়। দীর্ঘ 7 বছরের অক্লান্ত পরিশ্রমে 1977 সালে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ সম্পন্ন হয়। 1977 সালে নির্মাণ কাজ শেষ হলে প্রথম রিয়েক্টর বসানো হয়। পরবর্তীতে 1978 সালে দ্বিতীয় রিয়েক্টর, 1981 সালে তৃতীয় রিয়েক্টর এবং 1983 সালে চতুর্থ রিয়েক্টর স্থাপন করা হয়। বেশ ভালোভাবেই চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্র শিল্প কারখানার বিদ্যুতে যোগান দিতে সক্ষম ছিল। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রতিটি রিয়েক্টরের উৎপাদন ক্ষমতা ছিল প্রায় 1000 মেগাওয়াট। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করতে আলাদা বিদ্যুতের প্রয়োজন হতো যখন লোডশেডিং চলত। সে সময় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সচল রাখতে ব্যাকআপ জেনারেটরের ব্যবস্থা ছিল, তবে এই ব্যাকআপ জেনারেটর চালু হতে 2 থেকে 4 মিনিট সময় লাগত। লোডশেডিং চলাকালীন সময়ে পারমাণবিক রিয়েক্টরের নিজস্ব শক্তিতে উৎপাদন কার্যক্রম সচল রাখতে এক বিশেষ এক্সপেরিমেন্টের আয়োজন করেন চেরনোবিল পরমাণু কর্তৃপক্ষ। দিনক্ষণ ঠিক করা হলো 1986 সালের 26শে এপ্রিল। মধ্যরাতে 4 নম্বর রিয়েক্টরের প্রাথমিক পরীক্ষা করা হবে। বিভিন্ন তথ্য থেকে জানা গেছে 4 নম্বর রিয়েক্টরে অপারেশনের জন্য দায়িত্বপ্রাপ্ত বেশিরভাগ কর্মকর্তাই ছিল অনভিজ্ঞ। আবার কেউ তো জানতই না তাকে অপারেশনের জন্য নির্বাচন করা হয়েছে। 1986 সালের 26শে এপ্রিল মধ্যরাতে 4 নম্বর রিয়েক্টরের মডিফিকেশনের কাজ শুরু হয়। কাজ আরম্ভর কিছুক্ষণ পর আকস্মিক দুর্ঘটনায় 4 নম্বর রিয়েক্টর বিধ্বস্ত হয়। ধ্বংসস্তূপে 2 জন কর্মকর্তার মৃত্যু হয়। পারমাণবিক কণা লিকেজ হয়ে বাতাসে মিশে যায়। ধীরে ধীরে সম্প্রসারিত হতে থাকে অগ্নিকাণ্ড। তৎক্ষণাৎ ফায়ার সার্ভিস অগ্নি নিয়ন্ত্রণের প্রচেষ্টা শুরু করেন, তবে পরিস্থিতি ছিল বেসামাল। অবশেষে হেলিকপ্টার থেকে পানি নিক্ষেপ করে অগ্নি নিয়ন্ত্রণ করা হয়।
চেরনোবিল আর্কাইভ থেকে জানা গেছে এই দুর্ঘটনায় মোট 28 জন মারা গেছে। প্রিপিয়াস শহরের পুনর্বাসন বাবদ সোভিয়েত সরকারকে ব্যয় করতে হয়েছে কয়েক মিলিয়ন ডলার। চেরনোবিলের বিপর্যয়ে হিরোশিমা এবং নাগাসাকির পরমাণু বোমা ফেলার থেকে 400 গুণ বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বিজ্ঞানীরা ধারণা করেছে প্রিপিয়াস শহরে প্রায় 20,000 বছর কোনো মানববসতি স্থাপন করতে পারবে না।